যে দাবি, এটা আমি ভিত্তিহীন মনে করি। এবং নাঈম হাসানকে যে এই হেনস্থা করা হয়েছিল, আটকানো হয়েছিল, এখানে আমাদের কাছে এ ব্যাপারে সন্দেহ হচ্ছে যে আসলে ভিন্ন কোনো উদ্দেশ্যে, কোনো সিন্ডিকেটের কারণে এখানে তাকে হেনস্থা করা হয়েছে কিনা। আমরা জানি যে তিনি প্রিমিয়ার লিগ খেলে, ঢাকা প্রিমিয়ার লিগ খেলে ফিরছিলেন। এখানে কি কোনো পক্ষে তার উপর কোনো চাপ ছিল কিনা, তাকে কি কোনো মানে এখানে প্রলোভন দেখানো হয়েছিল কিনা যেখানে তিনি রাজি হননি, সে কারণে তার উপর কোনো চাপ প্রয়োগ করা, আইনিভাবে হয়রানি করা, এরকম কোনো উদ্দেশ্য ছিল কিনা, এগুলো খুব ভালোভাবে খতিয়ে দেখতে হবে। আমরা বিগত কয়েকদিন আগে অস্ট্রেলিয়ার সাথে একটা ঐতিহাসিক বিজয় পেলাম এবং 2005 সালের পরে বাংলাদেশ জাতীয় দল অস্ট্রেলিয়ার বিপক্ষে বিজয়ে আমাদের যতটুকু মাথা উঁচু হয়েছিল, সে মাথাটা ততটুকুই নিচু হয়ে যায় যখন আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হয় যে বাংলাদেশি জাতীয় দলের ক্রিকেটারকে পুলিশ কর্তৃক হয়রানি করা হয়েছে। এবং এটা আমাদের জন্য মানে জাতিগতভাবে লজ্জার কারণ। তো এ পর্যন্ত একটা বিষয় ইতিবাচক, যে ঘটনার পরে তদন্ত কমিটি হয়েছে, দুইজনকে সাসপেন্ড করা হয়েছে, একজন সোর্সকে সম্ভবত গ্রেফতারের প্রচেষ্টা চলছে। আমরা যেটা দেখতে পাই যে বাংলাদেশে কোনো তদন্ত কমিটি হলে এই তদন্ত কমিটি মেয়াদ মোটামুটি কিয়ামত পর্যন্ত চলতে থাকে। তো আমরা মানে ওই রকম কোনো তদন্ত কমিটি বা সেই প্রক্রিয়া দেখতে চাই না। আমরা চাই যে দ্রুততম সময়ে কি কারণে তাকে হেনস্থা করা হলো তার একটা স্বচ্ছ প্রতিবেদন দাখিল করা যেন হয়। দ্বিতীয় একটা বিষয় হচ্ছে এই যে হয়রানি, আজকে নাঈম হাসান জাতীয় দলের ক্রিকেটার বলে পরিচিত মুখ বলে এবং প্রভাবশালী মহল থেকে ফোন কল যাওয়ার পরে তাকে ছাড়া হয়, কিন্তু 8-10 জন সাধারণ নাগরিকের ক্ষেত্রে কিন্তু মানে এই ফ্যাসিলিটিটা নেই। তো এটা খুব ভালোভাবে প্রকাশ করে বাংলাদেশে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কি এবং এর জন্য দায়বদ্ধ হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবং আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, এই যে একের পর এক বিশৃঙ্খল পরিস্থিতি, আইন শৃঙ্খলার অবনতি, দেশে এই এত খুন বেড়ে গিয়েছে, ধর্ষণ বেড়ে গিয়েছে, গুমের চেষ্টা দেখতে পাই, নাঈম হাসানের জিনিসটাও কিন্তু গুমের চেষ্টা, পুলিশি হয়রানি। তো এই ব্যাপারে আসলে মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা কি, এটা যেন উনি ব্যাখ্যা করেন। আর থানায় নিয়ে যাওয়ার পরে তার সাথে মানে আর কি কি ব্যাপার ঘটেছিল, এটার একটা মানে পূর্ণাঙ্গ বিস্তারিত একটা রিপোর্ট আসা উচিত। থানার সিসিটিভি ফুটেজ চেক করা উচিত। আমরা এটাও দেখতে পাই যে ওসি ফোন কল পাওয়ার আগ পর্যন্ত নাঈম হাসানকে বলছিল যে চোখ নিচে নামা। তো উনি যদি ক্রিকেটার নাও হন, একজন সাধারণ নাগরিকের ক্ষেত্রেও তো এই ধরনের অপমানসূচক কথা বলতে পারেন না। ফোন কল আসার পরে ঠিকই তার সুর চেঞ্জ হয়ে যায়। তো এই পরিস্থিতি থেকে আমরা উত্তরণ ঘটুক, এটা আমরা দেখতে চাই। এবং জুলাই গণ অভ্যুত্থান এই কারণে কিন্তু হয়েছিল। জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল যে নাগরিকরা যেন তাদের সম্মান নিয়ে বাঁচতে পারেন, তাদের মানবাধিকার যেন অক্ষুণ্ণ থাকে, তারা যেন যথাযথ আইনি সেবা পান, তাদের উপর যাতে কোনো ডমিনেন্স না থাকে, কোনো মানে অবৈধভাবে এনফোর্স না করা হয়, এই ব্যাপারগুলা। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে এই সংস্কার না হওয়ার জন্য, বিচার ব্যবস্থার সংস্কার না হওয়ার জন্য, আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার না হওয়ার জন্য আজকে আমাদেরকে আবারও সেই ফ্যাসিস্ট রেজিমের সময়কার যে পুলিশের একটা কর্তৃত্ববাদী আচরণ, সেটা আমাদেরকে আবারও দেখতে হচ্ছে এবং যা জাতি হিসাবে আমাদের জন্য দুঃখজনক। আমরা আশা করব
খুব দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনার মধ্যে যাদের নাম প্রকাশ্যে এসেছে তাদের সঠিক বিচার হোক, এবং এই ঘটনার নেপথ্যে যারা আছে, যেটা আমরা হয়তো বা এখনো জানি না, তাদেরকে খুঁজে বের করা হোক, বা অন্য কোনো ঘটনা থাকলে সেটা খুঁজে বের করা হোক এবং শাস্তির আওতায় আনা হোক। আরেকটা বিষয় হচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে, বাংলাদেশ সরকারকে এখন কঠোর অবস্থানে যেতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে, ফেরাতে, এবং নাগরিক হয়রানি বন্ধে আমরা একটা স্থায়ী সমাধান চাই। তো আমি আবার বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করব না। আপনাদেরকে ধন্যবাদ যারা কষ্ট করে আজকে এসেছেন এবং আমাদেরকে সময় দিয়েছেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।